বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী, শিল্প গোষ্ঠী। সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে? এমনকি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগিতা কিংবা এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরার লোকের সাথে মিটিং করেছে। নিউজের সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে 40 মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে রাষ্ট্র পরিচালনার, দেশ পরিচালনার ন্যূনতম প্রস্তুতি কিংবা চিন্তা ভাবনা আমাদের সদ্য স্যারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার সময় বোধহয় চিন্তা ভাবনা করেন না। এবং গত কয়েক মাসের তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা সেটা জন আকাঙ্ক্ষার বিপরীত। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তনের পরে আমাদের প্রধানতম দাবি ছিল এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে জনতার অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, হত্যা চালিয়েছে তাদের বিচার করা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। কিন্তু গতকালকে আপনারা ইন্ডিয়ার একটি পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই ফ্যাসিবাদের অন্যতম মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন। 5 তারিখের পরে 6-7 তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন, তারপরে নিরাপদে পালিয়ে গেছেন। এই সরকারের 5 মাসেও এই ফ্যাসিস্ট রেজিমের সাথে সংশ্লিষ্ট অনেক শীর্ষ নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা নিরাপদে পালিয়ে গিয়েছেন। সরকারের উপদেষ্টা পরিষদ, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা কাজে নিয়োজিত তারা টেরও পান নাই, পেয়েছেন, তারা জানতেন, কিন্তু তারা ব্যবস্থা নেন নাই। এই ধরনের বিপ্লবের পরে যেটা হয় স্বাভাবিকভাবেই সরকারি চাকরি থেকে শুরু করে সচিবালয় বিভিন্ন জায়গায় প্রয়োজনে রাতারাতি আপনার কয়েক হাজার মানুষকে স্যাক করা, তাদেরকে চাকরিচ্যুত করা। কয়জন মানুষকে চাকরিচ্যুত করেছে, কয়জন মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আবার ব্যবস্থা নিবে কি? ব্যবস্থা নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের তদবির, সুপারিশ। আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছি, আমি দুঃশাসনের অবসানের বিরুদ্ধে লড়াই করেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি, তারাই তলে তলে দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছি। এই আওয়ামী লুটেরা তন্ত্রের সহযোগী মাফিয়া এবং দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছি, পৃষ্ঠপোষকতা করছি। এস আলম নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে। এস আলমের সম্পত্তি ক্রয় করার নির্দেশ দেওয়া হচ্ছে, এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এস আলম বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে, সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে। এখন তিনি বাংলাদেশে ফরেন ইনভেস্টর, তার নিরাপত্তা, তার সম্পত্তির নিরাপত্তা, তার ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ সরকার লায়াবল থাকবে। আবার বাংলাদেশ সরকারই তাকে এইখানে থাকার পার্মানেন্ট রেসিডেন্স গ্রান্ট করেছে। একদিকে তিনি বাংলাদেশ থেকে, ব্যাংক থেকে এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে সিঙ্গাপুর, সাইপ্রাস, মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করেছেন। সেটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটি নিয়ে তথ্য দিচ্ছেন, পত্রপত্রিকা আসছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, সেটার বিরুদ্ধে বাংলাদেশের যা করণীয় ব্যবস্থা না নিয়ে তলে তলে আবার তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এখানে রেসিডেন্স গ্রান্ট করেছেন যে তিনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন। বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী, শিল্প গোষ্ঠী। সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে? এমনকি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগিতা কিংবা এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরার লোকের সাথে মিটিং করেছে, কারণ তাদের টাকা লাগবে। সরকারের লোকেরা দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়, কিন্তু তারা যদি আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়, আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে সেভ করাতে চায়, সেটি খুব পরিণতি ভালো হবে না। আন্দোলন আমরাও করেছি, লড়াই আমরাও করেছি। এই গণ অধিকার পরিষদ হতে পারে একটি ছোট্ট সংগঠন, সারা বাংলাদেশের আনাচে কানাচে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে গেছে। ধারাবাহিকভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে। আমরা গর্ব করে বলতে পারি, বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্রোতের বিপরীতে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে উত্থাপন করেছে, তৈরি করেছে, জনগণের সামনে উপস্থাপন করেছে। এই পরিবর্তনের পরে
কত জনেরই তো কত কি পরিবর্তন হয়েছে। ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি, কর্মসূচির সময় 1500 টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে, তা এখন 7000 টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে 150 গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এটা কি ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল? ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে, করবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের উপরে, তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে। কিন্তু সেই ছাত্র নেতারা, ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন। এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। অবশ্যই এই গুটি কয়েক তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন। এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে। শেখ হাসিনার সময়ও আল রাজি কমপ্লেক্সের চিপায় অফিস নিয়েছিলাম, পতনের পরেও কিন্তু এখনো এই আল রাজিতে আছি। আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই। অনেকের হইল, আপনারা যারা নিউজ কভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানে আছে। নেতৃবৃন্দ বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে তো একটা অফিস টফিস এখন পর্যন্ত নিতে পারলেন না, করতে পারলেন না। আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নাই। গণ অধিকার পরিষ্কারভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতির সূচনা করতে চায়। আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোরে সরে উঠছে, 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না। কারণ দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে, সরকার প্রধান সারা দেশের সব দলের কাজেই সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পদ ছেড়ে দেওয়া উচিত। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই, তারা বিবেচনা করেছে। এই প্রস্তাব আমরা দিয়েছিলাম। পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার মেয়াদ 4 বছর। বাংলাদেশে এই যে ক্ষমতায় যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, ক্ষমতাকে কুক্ষিগত করা কে না চেষ্টা করেছে বলেন? কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য, পাকাপোক্ত করার জন্য, স্থায়ী করার জন্য চেষ্টা করে নাই? একজন দেখাতে পারবেন? গত 50 বছরের দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে। কাজে আমরা এই জন্য বলেছি যে 5 বছর কমান, এখান থেকে নির্বাচন 5 বছর পরেও হতে পারে, 4 বছর পরেও হতে পারে। কাজে 4 বছর পরে হোক। জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা 4 বছর বলেছি। নির্বাচন কমিশন, সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে, ভালো। গণ অধিকার পরিষদ 2021 সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে, বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় 71-এ আমাদের গোষ্ঠী ছিল 20%, এখন প্রায় শিক্ষার হার 85%। কাজেই শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়েছে। আর্থ সামাজিক বাস্তবতায় মানুষের জীবন মান নিজের প্রচেষ্টায়, সামাজিক বাস্তবতায়, দেশীয় বাস্তবতায়, আন্তর্জাতিক বাস্তবতায় কিছুটা হলেও উন্নীত হয়েছে। কাজে এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তা ভাবনা করতে পারে। বাংলাদেশ একটা এই একদলীয় ঠেকাতে কিংবা সংসদে কোনো একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ, সব দল মতের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। আনুপাতিক হারে আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিন্তু আমরা 21 সালে বলেছি। সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে, তাই না? তাহলে এখন যে আলোচনা হচ্ছে, এই আলোচনা কিন্তু এই গণ অধিকার পরিষদের তরুণরা 2021 সালেই ছেড়ে দিয়েছেন। আজকে শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে। বলে বাবা 30-35 বছর ধরে চাকরি করি, একটা পয়সা বেতন পাই নাই। আহা, কি শিক্ষা দেবে তারা? কোন আপনার ছেলে মেয়েকে পড়াবে, তার বেতনের খবর নাই, রাষ্ট্রের কোনো দায় নাই। এইটা নিয়ে আমরা বলেছি পরিষ্কারভাবে এই শিক্ষকদেরকে অনতিবিলম্বে জাতীয়করণ করতে হবে, তাদের সমস্ত পাওনা জানার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, সহকারী শিক্ষকরা 10ম গ্রেডের কথা বলেছে। মানে এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড, প্রথম গ্রেড থেকে 20তম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন, উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে। 20তম গ্রেডের একজন মানুষ বেতন পায় 8,200 টাকা। আপনারা বলেন, একজন সরকারি চাকরিজীবী বেতন পায় 8,200 টাকা। সে হয়তো পিয়ন, অফিস সহকারী, সেই সমাজে বাস করে না, এই বাজার থেকে বাজার করে না, তার পরিবার নাই, বউ বাচ্চা নাই। 8,200 টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব? 8,200 টাকায়? তাহলে এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই। আবার 1 নম্বর গ্রেডে যে সচিব মহোদয় আছেন, বসে আছেন, তার বেতন প্রায় আপনার 78,000 টাকা স্কেল হলো, সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে অন্তত লাখখানেক টাকার মতো তিনি পান। তাহলে সচিবের বেতন 78,000 টাকা,
সহকারীর বেতন ৮,২০০ টাকা। এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই? সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার। বেতন কাঠামো সর্বোচ্চ ৪ থেকে ৫টা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে। এত বৈষম্য এইটা সমর্থন করা যায় না। এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, এই জুলাইয়ের প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করার জন্য সরকারি সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে। তার জন্য এই ৮,০০০ টাকার স্কেলের বেতনকে অন্তত ৩ গুণ বাড়ানো দরকার। ৩ গুণ বাড়ালে কয় টাকা হবে? ৩,২৪। খুব বেশি টাকা হয় না। পাশাপাশি সচিবের বেতনও যদি ডাবল করা লাগে করেন। সিঙ্গাপুরে লি কুয়ান ইউ যেমনিভাবে ক্ষমতা এসে দুর্নীতি বন্ধ করার জন্য সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন, রাজনীতিবিদদের বেতন দিয়েছিলেন, সুযোগ সুবিধা দিয়েছিলেন যেন লুটপাট না করে। আজকের বর্তমান সিস্টেমে আমাদের এখানে নেতৃবৃন্দ বলছেন তারা বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের বর্তমান সিস্টেমে একটা লোকাল ইলেকশন করতে হলে আপনাকে ৮ থেকে ১০ কোটি টাকার প্রয়োজন হবে। তাহলে ৮ থেকে ১০ কোটি টাকা কোন জমিদার খরচ করবে? নিজের পকেটের টাকা খরচ করবে নির্বাচনের জন্য? খরচ তো করে ধান্দার জন্য ১০ কোটি খরচ করবে, ৫০ কোটি কামাইবে। তাহলে এই যে নির্বাচন সংস্কার কমিশন যারা কাজ করতেছেন, আমি জানি না নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তি বন্ধে তারা সুস্পষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন। আমি মনে করি প্রার্থীদের নির্বাচনী পোস্টার থেকে প্রচারণা এবং গণহারে আবার দাঁড়াইলে তো এত টাকা দিতে পারবে। প্রার্থী কারা হবে সেটা ন্যূনতম ক্রাইটেরিয়া থাকা উচিত এবং প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী একটা খরচ নির্বাচন কমিশনের দেওয়া উচিত। এটা তো নির্বাচন কমিশন তার পকেট থেকে দিবে না, রাষ্ট্রের কোষাগার থেকে দেবে। আর যারা নির্বাচন করতে চায় তারা তো রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করতে, জনগণের প্রতিনিধিত্ব করতে চায়। কাজে এই কালো টাকা বেশি শক্তির যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে, বিফলে যাবে। ৬৯-এ গণ অভ্যুত্থান হয়েছে, তার ফলশ্রুতিতে ৭১-এর মুক্তিযুদ্ধ। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম? শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময়ের অভিসংবাদিত নেতা। সেই সময়ের মুক্তিযুদ্ধের সংগঠকরা বলেছিল আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন। শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নাই, তারা ৭০-এর নির্বাচনকে ধরেই ৭২ তারা সেইভাবে পার্লামেন্ট গঠন করলেন। ৭৩ একটা সাজানো পাতানো ভোট ডাকাতির নির্বাচন করলেন এবং স্বাধীন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভোট ডাকাতি এবং বাকশালী ব্যবস্থা, একদলীয় শাসন ব্যবস্থা আওয়ামী লীগের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ঠিক ২১ বছর পরে ক্ষমতা এসে একই কাজ করার চেষ্টা করেছে, সফল হয় নাই। ২০০৮ দেখেন টানা ১৬ বছর ৪ টার্ম কিন্তু তারা এই ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল। তো এইবার এই যে যারা আন্দোলন করেছেন সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত আছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল? কোন ছাত্র সংগঠনের আন্দোলনকারীরা? ধারাবাহিকভাবে কর্মসূচি চালানো দরকার ছিল, কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের প্রশ্নে আসলে একটা সুবিধাবাদী অবস্থানে নিচ্ছে, মানে গাছারা ভাব। আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না, কাউকে ছাড়বে না। আর আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের এজেন্ট এখানে কাজ করবে, ফান্ড করবে। কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে। এবং জনগণকে বলবো ৭১, ৯০, ২০০৭ সাল, এই ২৪-এ অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে। এই আন্দোলনে যে আমরা বলি ২ সহস্রাধিক মানুষ মারা গিয়েছে, কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে, কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে, কয়েকজন পুলিশের ডিআইজির ছেলে মারা গিয়েছে, কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর সন্তানরা মারা গিয়েছে। মারা গেছে কিন্তু কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আপনার আমাদের মতো গ্রামের ছেলেরা, তরুণরা, সাধারণ মানুষ। কিন্তু এর সুফল ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত, ধনিক, লুটেরা, সিন্ডিকেট শ্রেণী। কাজে এইবার যেন সেটা না পায় সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে। তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই। জনগণ যদি সেটা উপলব্ধি না করে, তার সাথে না থাকে, তাহলে কিন্তু জেইলেও সেই কদু। কাজী আমরা পরিষ্কারভাবেই বলছি
গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থার এই ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তনের কাজ করে যাচ্ছে। নির্বাচন থেকে শুরু করে প্রশাসন সমস্ত ব্যবস্থাটা আমূল পরিবর্তন চায়। সরকারকে আমরা শুরুর দিকেই বলছিলাম, আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, ওইখানেই সরকারের পাইন মেরে দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন। অন্তর্বর্তী নাম হচ্ছে জাতীয় সরকার, সর্বদলীয় সরকার। আপনারা করেন, আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ, আপনারা সবাই মেনে নেবে, আজীবনের জন্য সাপোর্ট দেবে, বছরের পর বছর থাকবেন। কিন্তু দেখেন 5 মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল, সবাই না হয়তো কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে। এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না। আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়াঝাটি, এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়? এখন তো নিজেরা লেগে গেছেন। এইটা কি প্রত্যাশিত ছিল? কাজে এখন আমরা ইউনূস সরকারকে বলবো, আমি জানি তারা করবে না, দাবি মানবে না, কিন্তু আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো। আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছর ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয়, জাতীয় সরকার ছাড়া কোনোভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। কাজী ইউনূস স্যার বিজয় দিবসের ভাষণে যেটা বলেছিলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য কমিশন হবে, তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন। তো আমরা অনুরোধ করব, আপনারা এখনো যেই রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না, তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না, জনগণ কাউকে মসনদে বসাতে চায় না। জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায়, রাষ্ট্র সংস্কার চায়, রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করতে চায়। আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নাই। নাহিদ ইসলাম বলেছেন বিএনপি নাকি চায় নাই, আমরা তো সেটা জানি না, আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চায় না, আপনারা কি চান কিনা? বিএনপি না চাইতো আমরা সবাই মিলে জাতীয় সরকার পক্ষে দাঁড়াতাম। বিএনপির তো রাজনৈতিক ঘোষণা আছে, তারা ক্ষমতা এলে জাতীয় সরকার করবে। তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে, এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা না। কাজে আপনারা বলেছেন এটা কি আপনাদের বক্তব্য না বিএনপির বক্তব্য, সেটা তো আমরা জানি না। আবার 111-এর কথা বলেছেন, 111-এর সবচেয়ে ভুক্তভোগী বিএনপি, সেই বিএনপি 111 ডাইকে কে আনবে? তাহলে 111-এর কথাটা কেন আসতেছে? ওই যে সেই বাঘ আসে গল্পের মতো, আসে বলে প্রথম দিকে কেউ রেসপন্স করে না, যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না। এই যে 111 নিয়ে আলোচনা হচ্ছে, এই 111 কিন্তু আপনারাই ডেকে আনবেন। কাজেই এটা আমরা পরিষ্কারভাবে বলছি, আপনারা গত 5 মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল, আন্দোলনের অংশীজন, নাগরিক সমাজ সহ সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য এবং সংহতির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার গঠন করেন।